বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন বাংলাদেশে ধর্ষণের ঘটনায় উদ্বেগের প্রসঙ্গ। বাংলাদেশে আবারও ধর্ষণের অভিযোগে তোলপাড়, 6 মাসে প্রায় 450 ধর্ষণের ঘটনা। কতটা উদ্বেগের? এই যে ওড়না ধরে টানা, মানে ঘটনাগুলো মনে হচ্ছে আমরা কোন একটা দেশে, কোন হিংস্র একটা জঙ্গলে বাস করছি। বিবিসি প্রবাহে আজকের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তসলিমা সুলতানা। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে, আমি শারমিন রমা। আজ আরো থাকছে জাতীয় রাজস্ব বোর্ডের সাম্প্রতিক আন্দোলনের পর কিছু কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, কেন এই পরিস্থিতি? এবং চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তিব্বতীদের প্রতিরোধের কেন্দ্রবিন্দু পরিদর্শন করে বিবিসির প্রতিবেদন। বাংলাদেশে সম্প্রতি পরপর দুটি ধর্ষণের অভিযোগে তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার একটি ভোলায় সংঘবদ্ধ ধর্ষণ, আরেকটি মুরাদনগরে হিন্দু নারী ধর্ষণের অভিযোগ। এক পরিসংখ্যান বলছে শুধুমাত্র গত 6 মাসেই প্রায় 450 ধর্ষণের ঘটনা ঘটেছে, যা গত 1 বছরের চেয়েও বেশি। মানবাধিকার সংগঠনগুলোর হিসেবে বাংলাদেশে ধর্ষণের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। বিবিসির আবুল কালাম আজাদ জানাচ্ছেন এসব ঘটনা কতটা উদ্বেগের। ভোলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার এই নারী। তার স্বামীকে আটকে নির্যাতন চালিয়ে অর্থ আদায়ের জন্য ডেকে নিয়ে তাকে নির্যাতন করা হয়। 2-3 জন মারছে আর একজন ভিডিও করছে, ভিডিও করে মনে করেন ফেসবুকে ছাইড়া দিছে। এর আগে কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের ঘটনা আলোচিত হয় দেশ জুড়ে। ভুক্তভোগী নারীকে পরিবারের সামনেই বিবস্ত্র অবস্থায় ভিডিও করা হয়, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়ে। ঘটনার পর ভুক্তভোগী পরিবারটি এলাকা ছাড়ারও চেষ্টা করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো আমরা দেখতে পেলাম সেটা অত্যন্ত হৃদয় বিদারক, এবং এইভাবে ঘটনাটা আমাদের সংখ্যালঘুদের জন্য সত্যি অত্যন্ত দুঃখজনক, এবং আমরা নিরাপত্তাহীনতার মধ্যে আরও পড়ে যাচ্ছি দিনে দিনে। কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারী ধর্ষণের অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে, এবং একটি মানবাধিকার সংস্থা জানাচ্ছে এই কুমিল্লাতে গত 3 মাসেই 12টি ধর্ষণের ঘটনার অভিযোগ এসেছে। বাংলাদেশে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার সাম্প্রতিক ঘটনাগুলো উদ্বেগজনক বলছেন মানবাধিকার কর্মীরা। খুবই উদ্বেগজনক। ধর্ষণের চিত্র, নারী নির্যাতনের চিত্র সার্বিকভাবে বেড়ে চলছে। আমাদের উদ্বেগটা এটাই, রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ছে না। মানবাধিকার নিয়ে কাজ করা একাধিক সংগঠনের হিসেবে ধর্ষণের সংখ্যা বাড়ছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2024 সালের 401টি ধর্ষণের ঘটনা ঘটেছিল। 2025 সালের 6 মাসেই এই সংখ্যা 400 ছাড়িয়ে গেছে। এছাড়া বছরের প্রথম 6 মাসে ধর্ষণ চেষ্টাও হয়েছে 150-র বেশি। কিন্তু এই যে 1 বছরের রিপোর্ট যে বের হয়েছে বিভিন্ন মানবাধিকার সেখানে দেখবেন খুবই ভয়াবহ অবস্থা। গত এক মাসের যেই ধর্ষণ, যে ঘটনাগুলো ঘটছে, এটা কি চিন্তা করতে পারেন কোনোদিন ছিল? ততবে এগুলো খালি ধর্ষণ না, বিভিন্ন ধরনের অপরাধ, এবং অপরাধের মাত্রা এমনভাবে বেড়ে গেছে যে এখানে এটাকে সামাল কিভাবে দিবে সেটা আমার কাছে কিন্তু খুবই সন্দেহ লাগে। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের পরিসংখ্যানে গত আগস্টের পর 11 মাসে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের 780টি ঘটনা ঘটেছে। এর মধ্যে 558টি ঘটনাই 2025 সালের। প্রশ্ন হলো, ধর্ষণের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন? কি বলছেন মানবাধিকার কর্মীরা? কালেকটিভ এফোর্ট দরকার, উদ্যোগ দরকার, সেই জিনিসটা পরিলক্ষিত হচ্ছে না, যার ফলে যারা এগুলো করছে তারা কোনো ভয় পাচ্ছে না। ভয় পাইলে তো তারা ভিডিও করবে না, ভিডিও করে ছেড়ে দিবে না। মেয়েকে একটা লাথি মারলো, লঞ্চের মধ্যে একটা মেয়েকে মারলো বেল্ট দিয়ে, তারপরে ধরেন মানুষের ওড়নাটা ঠিক করে দিতেছে, তাকে আবার ফুলের মালা দিয়ে বরণ করতেছে। এই যে ওড়না ধরে টানা, মানে ঘটনাগুলো মনে হচ্ছে আমরা কোন একটা দেশে, কোন হিংস্র একটা জঙ্গলে বাস করছি। এই জায়গাগুলো তো যত অপরাধকে যে ইগনোর করবো, ঘটনাগুলোকে যখন এটাকে অ্যাড্রেস না করবো, তখনই তো অপরাধটা বাড়তেই থাকবে। ভোলা ও কুমিল্লায় ধর্ষণের 2টি ঘটনায় অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নিয়েও বিতর্ক হয়েছে। ভোলার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় বিএনপির ছাত্র ও শ্রমিক সংগঠন মিলিয়ে 3 জনকে বহিষ্কার করেছে।
বাংলাদেশে 5ই আগস্টের পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশের স্বপ্ন দেখানো হচ্ছে। জুলাই অভ্যুত্থানে সর্বস্তরে নারীর উপস্থিতি ছিল উল্লেখ করার মতো, কিন্তু পরবর্তী সময়ে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, সহিংসতা ও ধর্ষণের ঘটনা বৃদ্ধিতে মানবাধিকার কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। কোনো দল কিন্তু পার পাবে না, সব দল একই রকম অপরাধ সবাই করছে। পলিটিক্যাল পার্টিরা যারা ভোট চান তাদের মুখ থেকেও চাই, ছাত্র জনতা তাদের মুখ থেকেও শুনতে চায় তারা কিভাবে এই জায়গাটা নিয়ন্ত্রণ করবে এবং কিভাবে তারা লোকাল কমিউনিটির মাধ্যমে প্রতি এলাকা ভিত্তিক কাজগুলো করবে। দলবদ্ধভাবে ধর্ষণ, নারী নির্যাতন, ইভটিজিং, নিরাপত্তাহীনতা, এগুলো নিয়ে তো ভোকাল হবে, কথা বলবে, তারা তো রেগুলার কথা বলতে হবে এগুলো নিয়ে। খালি এক্সিকিউশনের ব্যাপার না, মানে সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তাদের তো নেতৃত্ব দিতে হবে। ভিজিট করবে, কোনো একটা ঘটনা, কোনো একজন গেল, আপনি বলেন মুরাদনগরে কোনো একটা উপদেষ্টা গেল। কুমিল্লার ঘটনায় 5 জন এবং ভোলার ঘটনায় বৃহস্পতিবার পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নারী নির্যাতন এবং ধর্ষণের মতো ঘটনার ক্ষেত্রে সরকারের কঠোর অবস্থান রয়েছে বলে দাবি করা হচ্ছে, কিন্তু বাস্তব পরিস্থিতি সামনে এনে নারী ও মানবাধিকার সংগঠনগুলো বলছে তারা সন্তুষ্ট হতে পারছেন না। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। বাংলাদেশের নারী নিরাপত্তা ইস্যুতে মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলতে চেয়েছিল বিবিসি, কিন্তু একাধিকবার যোগাযোগ করেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। আজ স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। নারী কোথায় নিরাপদ, ঘরে নাকি বাইরে? মানে এখন নানা রকম প্রশ্ন উঠছে। যখন একজন নারী তার ঘরেও এভাবে আক্রান্ত হচ্ছেন, খুব স্বাভাবিকভাবেই আইন শৃঙ্খলা, বিচার ইত্যাদি বিষয় এবং একই সঙ্গে যে মানে জনগণের নিরাপত্তা দেওয়ার ব্যাপারটি, মানে সেটির ব্যর্থতা কি বারবার উঠে আসছে? নিশ্চিত করে জনগণ বা তার মধ্যে প্রান্তিক জনগণ যারা, বিশেষ করে নারী, তার তো যখন জনগণ সার্বিকভাবে নিরাপত্তাহীনতায় ভোগে তখন প্রান্তিকেরা আরও বেশি নিরাপদ হয়। এটা তো খুবই স্বাভাবিক, আক্রান্ত বেশি হয়। এবং রাষ্ট্র যখন দুর্বল দেখায়, রাষ্ট্রকে যদি রাষ্ট্র অ্যাকচুয়ালি দুর্বল কিনা সেটা জানি না আমরা, কিন্তু রাষ্ট্র যদি দেখায় যে রাষ্ট্র দুর্বল, তখন ধরেন যারা অপরাধী আছে, অপরাধ মনস্ক মানুষ পৃথিবীর কোন সমাজে না আছে, সব সমাজেই থাকবে। অপরাধ মনস্ক মানুষের মনে যদি মনে হয় যে এখানে এখন এই সময় খুবই উর্বর সময় তার অপরাধ সংগঠনের জন্য, এবং প্রান্তিকের উপরে করলে পরে কিছুই তার হবে না, আসলে তো কিছুই হয় না। এটা কিন্তু এমন না যে এই সময়ই শুধু, কখনোই কিন্তু আপনি দেখবেন নারীর বিরুদ্ধে যে অপরাধগুলো হয় সেগুলোর কিন্তু বিচার দীর্ঘসূত্রী বা বিচার হয়ই না শেষ পর্যন্ত। তো আসলে তো আমরা অ্যাকচুয়ালি কোনো নারীর জন্য বা প্রান্তিকের জন্য কোনো ধরনের নিরাপত্তা বলয় তৈরি করতে পারি। এই যে মুরাদনগরের ঘটনাটার কথাই যদি বলি, এখানে অনেক বিতর্ক হয়েছে, যে পাল্টাপাল্টি অনেক দোষারোপ হয়েছে, এমনকি রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা, এসব নিয়েও নানা ধরনের কথা হয়েছে। তো এগুলোকে আসলে অপরাধগুলোকে হালকা করে দেখার সুযোগও তৈরি করে দেয় কোনো নিশ্চিত করে। যত আপনি ধরেন ওটা নিয়ে অপরাধ কারা করেছে সেটাকে যদি রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এই দল বললো, ওই দল করেছে, ওই দল, যেভাবে পোট্রে করা হবে সেটা তো অবশ্যই আপনার ঘটনার যে মানে এটা যে পরিমাণ এটার গ্রেভনেস বা এটার যে ঘটনা যত গূঢ় সেটাকে সেখান থেকে তো মনোযোগ সরিয়ে দিয়েছে অন্ততপক্ষে কিছুদিন। কিন্তু মানুষ ধরেন কেন্দ্রের মানুষজন ছিল, আসলে ঘটনাটা কি হয়েছে না হয়েছে যে একটা নিঃসন্দেহ হওয়া গেল না ওই ঘটনার মধ্যে। ওই কি মানে অপরাধ ঘটেছে, শাস্তি হওয়া প্রয়োজন। মানে ধরেন ধর্ষণ ঘটনা এবং সেটার ভিডিও করা, এটা তো বিরাট মারাত্মক অপরাধ। সেইটাকে ধরেন আমরা ওই আলোচনার জায়গায় নিল হচ্ছে কে কাকে দোষ দিচ্ছে, তো সেটা তো অবশ্যই এটাকে লঘু করে। এবং আসলে ধর্ষণ ঘটনা ছাড়াও আমি একটা জায়গায় মনোযোগ আনতে চাই, যেটা আমরা খুব কম বলি, সেটা হচ্ছে আমাদের ভাষায়, কথায়। ধর্ষণ হওয়ার মতো পরিস্থিতি কিন্তু সারাক্ষণ আমাদের দেশে বিরাজমান, কথায়। হ্যাঁ, সেইটা কিন্তু আসলে মানে নারীকে যেভাবে গাল দেওয়া হয়, এখন একরকম দেওয়া হচ্ছে, অন্য সময় হয়তো অন্যরকম দেওয়া হতো। এতে করে কিন্তু মনে হয় যে নারী হচ্ছে যে কোনো সময় আক্রমণযোগ্য। আমরা গত বছর দেখেছি যে জুলাই আগস্টের যে আন্দোলন হয়েছে, সেই সময় নারীরা একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছিলেন। আবার এই অগাস্টের 5 তারিখের পরে গত বছরের তারপর দৃশ্যপটে মানে সেই নারীকেই আবার দেখা যাচ্ছে যে তাকে মানে মব তৈরি করে লাঞ্ছিত করার মতন ঘটনা, তার উপর মরাল পুলিশিংয়ের ঘটনা, ভুক্তভোগী নারীকেই আবার দোষারোপ করার যে সংস্কৃতি ইত্যাদি কি আসলে একটা নারী বিদ্বেষী মনোভাবও তৈরি করছে? সমাজটা আসলে নারী বিদ্বেষী, এটা আমার মনে হয় এক বাক্যে এখন স্বীকার করা খুব জরুরি। এবং এটা যদি রাষ্ট্র এবং সমাজের মধ্যে কিছু তো পার্থক্য আছে, রাষ্ট্রটাও যদি সমাজ মানে নারী বিদ্বেষী হয়ে ওঠে বা এটা যদি দেখায়, পোর্ট্রেয়ালটা যদি ওরকম হয়, তখন আসলে মুশকিল। যেমন আপনি যেটা বললেন যে উপদেষ্টারা, আমরা জানি তো যে উপদেষ্টাদের মধ্যে অনেকেই তো নারী প্রসঙ্গে কথা বলে আসছেন দীর্ঘদিন ধরে। তাদেরকে যদি আপনি যোগাযোগ করে না পান, তাহলে কিন্তু দেখায় যে এই মুহূর্তে রাষ্ট্রটা আরও বেশি নারী বিদ্বেষী। তখন পারপেট্রেটর অ্যাকচুয়ালি নারী বিদ্বেষী কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু দেখাচ্ছে কি, পোর্ট্রেয়ালটা কি, তাতে কিন্তু পারপেট্রেটর আরও সাহস পেয়ে। এই জায়গাটাতে আসলে সরকারের এই মুহূর্তে এই সময় ভূমিকাটা আপনি মানে কেমন হওয়া? এমনিতে ধরেন ইন্টারিম গভর্নমেন্টও, এটা তো আসলে ইন্টারিম হওয়ার কারণে এমনিতেই দুর্বল সরকার। আর তাছাড়া কারণ তাদের তো আর পেছনে রাজনৈতিক দল নাই, সেটা দুর্বলতা আছে, সেটা তো আছেই। কিন্তু আরেকটা জিনিস মনে হয় যে দ্বিধান্বিত মনে হয়, তারা মনে হয় দ্বিধান্বিত তাদের ভূমিকা কি হওয়া উচিত। সেই দ্বিধান্বিততা এতদিন পরেও থাকা উচিত না বলে আমি মনে করি নারী প্রশ্নে। আমি এর আগেও করা উচিত সেটা কি তারা বুঝে উঠতে পারছেন না? সেরকম একটা দ্বিধা তাদের মধ্যে কাজ করে। অ্যাকচুয়ালি কি হচ্ছে তাদের মধ্যে সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু আমাদের দেখে মনে হয় যে তারা দ্বিধান্বিত। তারা ঠিক এই প্রসঙ্গে সরাসরি আপনার অবস্থান নিচ্ছেন না। সবসময় রাষ্ট্রকে, যে রাষ্ট্রে যারা কেন্দ্রীয় জায়গায় থাকেন তাদেরকে যে মিডিয়াতে এসে বলতে হবে নেসেসারিলি তা না, কিন্তু ধরেন কি ধরনের এটাতে কি ধরনের তারা ব্যবস্থা নিচ্ছেন সেটাও কিন্তু দেখায়। আমি একটু রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে আসি, যেটা মানে দেখা যাচ্ছে যেমন সাম্প্রতিক যে ভোলার ঘটনাটা হলো, এতে ব্যাপক বিতর্ক হলো এবং শ্রমিক দল ও ছাত্র দল কর্মী বহিষ্কারও করা হলো। তো ঘটনাগুলো তো ঘটছে এবং রাজনৈতিক দলগুলো তো একটা ভূমিকা আছে এখানে এই ধরনের ঘটনার ক্ষেত্রে, মানে সেটা কতটা দেখছেন? রাজনৈতিক দলগুলো কিন্তু আগেও নারীর জন্য যে খুব একটা তারা প্রকাশ্য কোনো ঘোষণা দিত, এটা কিন্তু না, বাংলাদেশে কিন্তু আমরা এটা দেখি না। বরং নারীর ব্যাপারে তাদের অবস্থানটা খুব সতর্ক। তারা মনে হয় কাউকে চটাতে চাচ্ছে না, এরকম একটা অ্যাটিটিউড আমার কাছে। কাউকে চটাতে চায় না মানে কাদেরকে তারা চটাতে? নিশ্চয়ই কেউ একটা আছে বলে মনে হয়, বা একটা বা একাধিক গোষ্ঠী যাদেরকে মনে করছে যে তারা, কিন্তু আমার কাছে মনে হয় যে তাদেরকে যেই গোষ্ঠীকে নিয়ে ভয় পায়, যা বলা হয়, আমি ঠিক ওই ভাষাটাও বলতে চাই না আসলে, কারণ হোমোজেনাস না কিছুই, হ্যাঁ। এবং এখানে কাজ করবার সুযোগ আছে এবং এখানে কথা বলবার সুযোগ আছে, ডায়ালগের সুযোগ আছে। মানে কোনো পোর্ট্রেয়ালকেই আমি যেমন রাষ্ট্রের একটা পোর্ট্রেয়াল, আবার রাষ্ট্রের যারা যাদেরকে পাশ কাটিয়ে যেতে চায় সেটাকে একরকম পোর্ট্রেয়াল আমি দেখতে চাই না। কারণ সমাজে তো খারাপ কাজই, ধর্ম বলেন আর অন্য যে কোনো অর্থ বলেন, যেটাকে খারাপ কাজ বলা হয় সেটা কিন্তু সকলের কাছে খারাপ কাজ। এটাকে আপনি যদি এলাকাতে গিয়ে কথা বলে দেখেন, বলবে না যারা ভালো কাজ করেছে, কিন্তু বিষয়টা সেটা না। বিষয়টা হচ্ছে যে মেয়েদেরকে নিয়ে খারাপ কথা বলা যায়, এটাকে যদি আমরা থামাতে না পারি, আমি বলতে চাচ্ছি মোটা দাগে কিন্তু দেখাতে হয়, হ্যাঁ, আইনশৃঙ্খলা পরিস্থিতির থেকে দেখাতে হয়, কিংবা কোথাও দরকার হলে মিডিয়ার সামনে এসে বলতেও হয়। কিন্তু রাজনৈতিক দলগুলোকে কিন্তু আমরা আগেও দেখিনি কখনো যে এই ধরনের ভূমিকা নিয়েছে। বাংলাদেশে তো এখন নতুন রাজনৈতিক দলও আসছে, মানে তাদেরকেও আমরা একই রকমই দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এটাই দুঃখজনক। মানে তাদের তরফ থেকে কি ধরনের আসলে ভূমিকা দরকার ছিল? কারণ শুধু তাদের না, আমি বলবো সবগুলো রাজনৈতিক দলই যদি একসাথে হয়ে অথবা আলাদা আলাদা করে, এই যে এটাকে সহ্য করা হবে না, নারীর বিরুদ্ধে কোনো ধরনের সহিংসতাকে সহ্য করা হবে না, এটা যদি তারা বলতেন, তাহলে আপনার অন্যরকম সমাজে তো মেসেজ যাওয়ার দরকার আছে, অন্যরকমভাবে এটাকে দেখবার সুযোগ হয়তো তৈরি হতো, কিন্তু কেউ কিন্তু নিচ্ছেন না। নারীরা আসলে যেভাবে টার্গেট হচ্ছেন, মানে তারা কি সহজ টার্গেট বলেই কি তাদেরকে আসলে এভাবে আক্রমণ করা হচ্ছে? কি মনে হয়? নারীদেরকে তো বিপরীতে দাঁড় করানো হচ্ছে, এবং বিপরীতে দাঁড় করানোর ক্ষেত্রে ধরেন একটা সমাজে, একটা দেশে নানান বৈচিত্র্যময় মানুষ থাকবে। এই যে বৈচিত্র্যময়তাকে
আপনার জায়গা দিতে চাওয়া হচ্ছে না, এবং বৈচিত্র্যময়কে যখন জায়গা দিতে চাওয়া হয় না, সেটাও কিন্তু আরেক ধরনের ফ্যাসিজম। সেটাই কিন্তু আসলে ফ্যাসিজম। সেটা কিন্তু আমরা আসলে এই কথাগুলো সকল রাজনৈতিক দল থেকেই আসা উচিত বলে। ধন্যবাদ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। কর্মকর্তাদের আন্দোলন, রাজস্ব আদায় বন্ধ রাখার মতো ইস্যুতে ব্যবসায়ীদের ক্ষোভ, এরপর সরকারের চাপে আন্দোলন প্রত্যাহার আন্দোলনকারীদের। ইতিমধ্যেই কয়েকজন এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরেও পাঠিয়েছে সরকার। তাফসির বাবু খোঁজ নিয়েছেন এনবিআরকে কেন্দ্র করে কেন এই পরিস্থিতি। সরকারের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত কয়েকদিন ধরেই ছিল নানা আলোচনায়। সপ্তাহের শুরুতে কর্মকর্তাদের টানা 2 দিনের আন্দোলন, রাজস্ব আদায় বন্ধ করে দেয়া, প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের তীব্র ক্ষোভ। এসব কিছুর মধ্যেই অর্থনীতিতে অচলাবস্থা তৈরি হলে কঠোর অবস্থানে যায় সরকার। এক পর্যায়ে গত 29শে জুন আন্দোলন প্রত্যাহার করে আন্দোলনকারীরা। তবে এরপর এনবিআরের 4 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। পাশাপাশি 11 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুর্নীতি দমন কমিশন। কিন্তু এনবিআরকে কেন্দ্র করে যে এত কিছু ঘটল, তার কারণ কি? এনবিআর নিয়ে সমস্যার শুরুটা হয় মূলত গত মে মাসে, যখন সরকার এই এনবিআরকে বিলুপ্ত করে 2টি বিভাগ তৈরি করে। একটি নাম দেওয়া হয় রাজস্ব নীতি, আর একটি নাম দেওয়া হয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। মূলত এরপর থেকেই এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন শুরু করেন, যদিও তাদের দাবি ছিল তাদের এই আন্দোলন ওই বিভক্তির বিরুদ্ধে নয়, বরং তাদের ভাষায় এই বিভক্তির ফলে প্রশাসন ক্যাডার থেকে লোক নিয়োগের সুযোগ রাখা এবং তাদের ভাষায় এনবিআর কর্মকর্তা কর্মচারীদের অবমূল্যায়নের অভিযোগ। ডিপার্টমেন্টাল হেড, বিভাগের হেড কখনোই আমরা হতে পারবো না। তো একই সাথে জয়েন করলাম, অথচ ওরা কিন্তু সচিব হয়ে যাচ্ছে, গ্রেড 1 পেয়ে যাচ্ছে, আমি কিন্তু গ্রেড 4 বা গ্রেড 3-তে আটকে যাচ্ছি। যেমন ধরেন দুর্নীতি দমন কমিশন, দুর্নীতি দমন কমিশনের কে একজন চেয়ারম্যান, এবং তিনি কিন্তু সর্বময় ক্ষমতার অধিকারী। আমরা ওরকম একটা প্রতিষ্ঠান চাচ্ছি যারা সব কাজটা নিজেদের মধ্যেই করতে পারবে। আন্দোলনের সময় দেয়া এই সাক্ষাৎকারে সেহেলা সিদ্দিকা বিভিন্ন কারণ তুলে ধরেছেন। তবে আন্দোলনে সারা দেশে শুল্ক আদায় ও আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হয়ে গেলে সরকার তো বটেই, ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরাও। এমনকি আন্দোলনের পেছনে কিছু কর্মকর্তার বদলি এবং দুর্নীতির সুযোগ কমে যাওয়া, এমন সব কারণের কথা প্রকাশ্যেই বলেছেন ব্যবসায়ীদের কেউ কেউ। আসলে প্রকৃতপক্ষে আমরা যারা ব্যবসা করি, আমরা সবসময় এনবিআর বলেন, কাস্টমস বলেন, এদের সাথে সুসম্পর্ক রেখেই ব্যবসাটা পরিচালনা করার চেষ্টা করি। কারণ বাস্তবতা হলো যে আমরা তাদের কাছে জিম্বি। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন, এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এনবিআরে দুর্নীতির যে অভিযোগ, সেটা নতুন নয়। সেবা খাতে দুর্নীতি নিয়ে 2024 সালে প্রকাশিত টিআইবির সর্বশেষ রিপোর্টেও এনবিআরের অনিয়ম দুর্নীতির কথা উঠে আসে। কিন্তু এনবিআরে দুর্নীতি নিয়ে ঠিক কী অভিজ্ঞতা হয় গ্রাহকদের? যে ঘুষটা আমরা দেই সেটা আসলে অনেক সময় আমরা তো খরচের হিসাবে আমরা দেখাইতে পারি না, তো সেই খরচটাকে আবার অ্যাপ্রুভ করার জন্য আবার ঘুষ দিতে হয়। সিস্টেম আছে, আপনি যখন কোনো কিছু রপ্তানি করবেন তখন আপনি ভ্যাট অফিসের লোককে খবর দিবেন, সে আপনাকে একটা ডকুমেন্টস দিবে, প্রত্যেকের ট্রাকের সাথে সেই ডকুমেন্টসটা চিটাগাং পোর্টে যাবে, কাস্টমস থেকে সেটাকে অ্যাপ্রুভ করে এনে আবার ভ্যাট অফিসে জমা দিব। সম্ভব? প্রত্যেকের ট্রাক যখন শিপমেন্ট যাবে, ভ্যাট অফিসকে খবর দিব রাত 12টার সময় আজকে আমার শিপমেন্ট আছে, 12টার সময় ভ্যাট অফিসে আসবে আমার এখানে, কত জায়গায় যাবে? শুধু এক নারায়ণগঞ্জ যদি বললে আমি 600 গার্মেন্টস আছে, 600টা গার্মেন্টসের মধ্যে 300 গার্মেন্টস এক্সপোর্ট করে একদিনে 300 ভ্যাট অফিসার আছে পুরো নারায়ণগঞ্জ জেলাতে। এই জন্যই বলছি যে কিছু কিছু আইন আছে যেসব আইনগুলো বাস্তবায়নযোগ্য না, এবং আমি যখন ওটা মানবো না, তখন যদি আমাকে এসে বলো যে আপনি আইন মানেন নাই, আমি ঘুষ না দিয়ে কোথায় যাব? তবে শুধু ঘুষ দুর্নীতি নয়, এনবিআর তার মূল কাজ অর্থাৎ রাজস্ব আহরণেও কখনোই প্রাথমিক লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি, বরং রাজস্ব ঘাটতি হয়েছে প্রতি বছর। এছাড়া সুবিধামতো আইন প্রণয়ন এবং আইনের ফাঁদে ফেলে ঘুষ লেনদেনের অভিযোগও আছে। সব মিলিয়ে এনবিআরে বড় ধরনের সংস্কার ছাড়া আর কোনো উপায় ছিল না বলেই মনে করেন এই অর্থনীতিবিদ। সবার কাছে একটাই প্রশ্ন যে এখানে অস্বচ্ছতা আছে, এবং একই সঙ্গে তারা নিজেরাই নীতি করছেন, নিজেরাই বাস্তবায়ন করছেন। তো সেগুলো না করে যাতে আলাদা আলাদা প্রতিষ্ঠান করে সেভাবে করি, তো যে আইএমএফ তারা তাদের শর্তই বলি বা উপদেশ বলি সেগুলো তারা দিয়েছে। তাদের মূল কথা হলো যে এই যে অধ্যাদেশ যেটা হয়েছে সেটা সংশোধন লাগবে, কিন্তু দেখা যাচ্ছে তারা যে কারণে আন্দোলন করছে সেটা হচ্ছে যে ব্যক্তিগত বা গোষ্ঠীগত। এটা কিন্তু জাতীয় স্বার্থে যে তারা আন্দোলন করছেন বিষয়টা এরকম নয়। এখানে ক্যাডার থেকে কি আসবে, ক্যাডারের বাইরে থেকে আসবে, এটা আসতেই পারে।
এনবিআর সংস্কারে সরকার অধ্যাদেশ জারি করেছে, কিন্তু এই অধ্যাদেশই চূড়ান্ত সংস্কার নয়। এর পরবর্তী ধাপে সরকার গঠিত কমিটি কি সুপারিশ দেবে, সেখানে ব্যবসায়ী এমনকি খোদ এনবিআর সহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া হবে কিনা এবং সেটা কিভাবে বাস্তবায়ন হবে তার উপরই নির্ভর করছে এনবিআর কতটা স্বচ্ছ এবং কার্যকর প্রতিষ্ঠান হবে। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। ভারতে নির্বাসিত দালাই লামা ঘোষণা করেছেন যে তার মৃত্যুর পর ঐতিহ্যবাহী রীতি মেনেই পরবর্তী উত্তরসূরি নির্বাচিত করা হবে এবং এক্ষেত্রে চীন বা অন্য কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। তবে তার এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে চীন বলছে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমেই পরবর্তী দালাই লামাকে নির্বাচন করতে হবে। সম্প্রতি বিবিসির চীন সংবাদদাতা লরা বিকার সেজুয়ান প্রদেশের আবা শহর পরিদর্শন করেছেন, যেটিকে গত কয়েক দশক ধরে চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে তিব্বতীদের প্রতিরোধের কেন্দ্রবিন্দু হিসেবেই বিবেচনা করা হয়। চীনের কঠোরভাবে নিয়ন্ত্রিত এই অঞ্চলে আমাদের উপস্থিতি যেন টের না পাওয়া যায়, সেজন্য ভোরের সূর্য ওঠার আগেই আমরা মঠে গিয়ে হাজির হই। বৌদ্ধ ভিক্ষুরা সকালের প্রার্থনার জন্য একত্রিত হচ্ছেন। আপনি এখানে দালাই লামার কোনো ছবি খুঁজে পাবেন না, কারণ আইনত সেটি অবৈধ। এমনকি আমাদের সঙ্গে কথা বলাও ভিক্ষুদের জন্য ঝুঁকিপূর্ণ, তবে কেউ কেউ অবশ্য ঝুঁকিটা নিতে চান। কেমন চলছে সবকিছু এখানে? এখানকার অবস্থা ভালো না, জবাবে কেবল এটুকু বলে থেমে গেলেন তিনি। তবে অন্যরা অবশ্য আরেকটু স্পষ্টবাদী। চীনের সরকার তিব্বতের বাতাসকে বিষাক্ত করে তুলেছে। আমরা তিব্বতের বাসিন্দারা মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত। চীনা সরকার আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে। তারা এমন সরকার নয় যারা জনগণের জন্য কাজ করে। এটাই বাস্তবতা। চীন বলে আসছে যে নিজেদের ধর্ম পালনের ক্ষেত্রে তিব্বতের বাসিন্দারা স্বাধীন, কিন্তু আমরা যেসব ভিক্ষুদের সঙ্গে কথা বলেছি তারা দাবি করেছেন যে বৌদ্ধ সংস্কৃতি এবং তিব্বতীদের নিজস্ব পরিচয় এখান থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তিব্বতের শিশুরা আগের মতো এখন আর মঠে পড়াশোনা করতে পারে না। তাদেরকে বাধ্যতামূলকভাবে সরকারি স্কুলে যেতে হবে এবং ম্যান্ডারিন ভাষা শিখতে হবে। সবখানে ব্যাপক নজরদারি। কমপক্ষে 8 জন ব্যক্তিকে আমাদের গতিবিধি অনুসরণ করতে দেখা গেছে। চীনের সরকারি দল বিশ্বাস করে যে তাদের আদর্শ এবং বিশ্বাসের সঙ্গে বৌদ্ধ ধর্মকে একীভূত করা প্রয়োজন, আর সেটি করা হচ্ছে জাতীয় ঐক্যের নামে। নির্বাসনে থাকা সত্ত্বেও তিব্বতের অনেক বাসিন্দাদের কাছে দালাই লামা এখনও একজন আদর্শ নেতা। তিব্বতের এই আধ্যাত্মিক নেতা নিজের 90তম জন্মদিন উদযাপনের প্রস্তুতিকালে একটি কথা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সেটি হলো মৃত্যুর পর রীতি মেনে তার অফিসই পরবর্তী উত্তরসূরি নির্বাচন করবে, চীন নয়। কিন্তু বেইজিং তার এই সিদ্ধান্ত মেনে নেবে না। দালাই লামার পুনর্জন্ম অবশ্যই চীনের অভ্যন্তরে ঘটতে হবে এবং সেটি হতে হবে একটি মূল্যায়ন প্রক্রিয়ায় কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে। চীনের দাবি তারা বৌদ্ধ সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পনা করছে না, বরং সেটা বিনিয়োগ করা হচ্ছে, আধুনিকীকরণ করা হচ্ছে। কিন্তু কয়েক দশকের প্রচেষ্টা সত্ত্বেও এই হিমালয়ের মালভূমিতে এখনও 2টি আলাদা ভুবন রয়ে গেছে, যেখানে তিব্বতের ঐতিহ্য এবং ধর্মের সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির ঐক্য এবং নিয়ন্ত্রণের প্রত্যাশার বিরোধপূর্ণ অবস্থান দেখা যাচ্ছে। উত্তর ভারতের হিমাচল প্রদেশের ম্যাকলিয়ডগঞ্জ যেন পরিণত হয়েছিল এক আধ্যাত্মিক মহাসমাবেশে। কয়েক হাজার মানুষ সেখানে জড়ো হয়েছেন। তাদের অপেক্ষা 6 জুলাই দালাই লামার জন্মদিন উদযাপনের জন্য। ভারতে নির্বাসিত নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত তিব্বতের এই আধ্যাত্মিক নেতার 90তম জন্মদিন 6 জুলাই। সবার প্রত্যাশা এবার দালাই লামা নিজের পরবর্তী উত্তরসূরি সম্পর্কে কোনো ধারণা দেবেন। তবে এসবের জট আগেই খুলে দেন দালাই লামা। 2 জুলাই তিনি জানিয়ে দিলেন, আমার অবর্তমানে যিনি দায়িত্ব নেবেন তিনি বহু শতাব্দী পুরনো ঐতিহ্য মেনেই নির্বাচিত হবেন। দায়িত্ব নেবেন আমার প্রতিষ্ঠিত অলাভজনক প্রতিষ্ঠান গাহদেন ফোড্রাং ট্রাস্টের। এ বিষয়ে অন্য কারো হস্তক্ষেপ চলবে না। কিন্তু চীন সরকার তার সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে জানিয়েছে, পরবর্তী দালাই লামা বেছে নেবার ক্ষেত্রে চীনা সরকারের অনুমোদন প্রয়োজন। পরবর্তী দালাই লামা নির্বাচিত হবেন গভীর আধ্যাত্মিক ও ঐতিহ্যবাহী প্রক্রিয়ার মাধ্যমে, যেখানে তিব্বতী বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশ্বাস করেন প্রত্যেক দালাই লামা তার পূর্বসূরির পুনর্জন্ম। একজন দালাই লামার মৃত্যুর পর উচ্চপদস্থ লামারা ধ্যান,
দৈব চিহ্ন এবং আধ্যাত্মিক দর্শনের মাধ্যমে সম্ভাব্য শিশুর সন্ধান করেন যিনি নতুন দালাই লামা হতে পারেন। যে শিশুদের মধ্যে সম্ভাব্য দালাই লামা হিসেবে পরিচিত হওয়ার লক্ষণ দেখা যায় তাদের একাধিক পরীক্ষার মুখোমুখি করা হয়। শিশুরা পূর্ববর্তী দালাই লামার ব্যবহৃত জিনিস চিনে ফেলতে পারে কি না, অথবা তাদের আচরণে কোনো পূর্বানুভূতি প্রকাশ পায় কি না, এসব বিষয়ের উপর ভিত্তি করেই একজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এই শিশুটি সাধারণত পূর্ববর্তী দালাই লামার মৃত্যুর কাছাকাছি সময়ে জন্ম নেয়। নবনির্বাচিত দালাই লামাকে অল্প বয়স থেকে কঠোর ধর্মীয় প্রশিক্ষণ দেওয়া হয়। তাকে বৌদ্ধ দর্শন, ধর্ম, আচার অনুষ্ঠান, নেতৃত্ব এবং আধ্যাত্মিক দায়িত্ব সম্পর্কে শিক্ষা দেওয়া হয়। তিনি শুধু আধ্যাত্মিক নেতা নন, তিব্বতী জনগণের ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক। বর্তমান 14তম দালাই লামা তেনজিন গ্যাতসো বলেন, ভবিষ্যতের দালাই লামা একজন নারীও হতে পারেন। করুণার গুণাবলী লিঙ্গ নিরপেক্ষ এবং সময়ের সাথে সাথে এই প্রথাও রূপান্তরিত হতে পারে। বর্তমান ও 14দশ দালাই লামা হলেন তেনজিন গ্যাতসো। তার জন্ম 1935 সালের 6 জুলাই চীনের কিংহাই প্রদেশের তিব্বতী অঞ্চলের এক সাধারণ কৃষক পরিবারে। জন্মের সময় তার নাম ছিল লামো ধুন্ডুপ। মাত্র 2 বছর বয়সে তাকে ত্রয়োদশ দালাই লামার পুনর্জন্ম হিসেবে চিহ্নিত করা হয়। অনুসন্ধানকারী লামারা দীর্ঘ 4 বছর ধরে বিভিন্ন দৈব চিহ্ন ও আধ্যাত্মিক দর্শনের মাধ্যমে অনুসন্ধান চালিয়ে শেষ পর্যন্ত তাকেই শনাক্ত করেন। যখন তিনি আত্মবিশ্বাসের সঙ্গে পূর্ববর্তী দালাই লামার ব্যক্তিগত জিনিসপত্র চিনে নিয়ে বলেছিলেন, এটা আমার, এটা আমার। বয়স 4 বছর পূর্ণ হওয়ার আগেই তাকে সিংহাসনে বসানো হয়। তখনই তার নাম দেওয়া হয় তেনজিন গ্যাতসো। বর্তমান দালাই লামার শিক্ষা শুরু হয় একটি বৌদ্ধ মঠে। সেখানেই কঠোর সাধনা, ধর্মগ্রন্থ অধ্যয়ন এবং আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে তিনি অর্জন করেন গেশে লাহারাম্পা ডিগ্রি, যা বৌদ্ধ দর্শনের সর্বোচ্চ ডক্টরেট উপাধি। যদিও অধিকাংশ দালাই লামার জন্ম তিব্বতে, একজনের জন্ম হয়েছিল মঙ্গোলিয়ায়, অন্যজন আবিষ্কৃত হয়েছিলেন ভারতের উত্তর পূর্বাঞ্চলে। এই পুনর্জন্মের ধারা ভৌগোলিক সীমা ছাড়িয়ে একটি আধ্যাত্মিক ধারাবাহিকতার প্রতীক। 1950 সালে যখন তার বয়স মাত্র 15 বছর, তখন চীনের নবগঠিত কমিউনিস্ট সরকার সেনা নিয়ে তিব্বতে প্রবেশ করে। পরের বছর অর্থাৎ 1951 সালে চীন একতরফাভাবে তিব্বতকে অন্তর্ভুক্ত করতে একটি 17 দফা চুক্তি করেন। এ ঘটনা প্রবাহ দালাই লামা নেতৃত্বের সময়কেই করে তোলে সবচেয়ে সংকটময়। 1959 সালের 10 মার্চ দালাই লামাকে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানায় একজন চীনা জেনারেল। কিন্তু তিব্বতীরা আশঙ্কা করেন এটি হয়তো অপহরণ বা হত্যা চেষ্টা হতে পারে। হাজারো মানুষ তার প্রাসাদের সামনে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে। সেই বিক্ষোভের মুখে চীনা বাহিনী দমন পীড়নে নামে, ঘটে ভয়াবহ সহিংসতা, নিহত হন বহু তিব্বতী। এই প্রেক্ষাপটে দালাই লামা ছদ্মবেশে তিব্বত ত্যাগ করেন। হিমালয়ের দুর্গম পথ পেরিয়ে দীর্ঘ 15 দিনের যাত্রায় অবশেষে 31 মার্চ তিনি ভারতের সীমান্তে পৌঁছান। সেই থেকে তিনি নির্বাসনে বসবাস করছেন এবং ভারতে অবস্থানরত প্রায় 1 লাখ তিব্বতী শরণার্থীদের আধ্যাত্মিক নেতা হিসেবে কাজ করে চলেছেন, যা বিশ্বজুড়ে এই সম্প্রদায়ের বৃহত্তম নির্বাসিত জনসংখ্যা। তার নির্বাসনের ফলে ঐতিহ্যবাহী তিব্বতী শাসন ব্যবস্থার সমাপ্তি ঘটে এবং নির্বাসিত জীবনের সূচনা হয়, যেখান থেকে তিনি স্বায়ত্তশাসনের জন্য তিব্বতী সংগ্রামে নেতৃত্ব দেন। তিনি পূর্ণ স্বাধীনতার পক্ষে নন, বরং তিব্বতের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য ও রাজনৈতিক স্বশাসনের অধিকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। এই শান্তিপূর্ণ আন্দোলনের জন্য 1989 সালে দালাই লামা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন। 14দশ দালাই লামা তেনজিন গ্যাতসো একাধিকবার ইঙ্গিত দিয়েছেন তার মৃত্যুর পর এই প্রাচীন দালাই লামা প্রতিষ্ঠান হয়তো বন্ধ হয়ে যেতে পারে। 2011 সালে তিনি প্রথম প্রকাশ্যে বলেন, যখন আমার বয়স 90 হবে তখন আমি অন্যান্য শীর্ষ লামা এবং তিব্বতী জনগণের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেব দালাই লামা প্রতিষ্ঠান অব্যাহত রাখা উচিত কিনা তা তখন পুনর্মূল্যায়ন করা হবে। 2014 সালে রোমে আয়োজিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের 14তম বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকালে তিনি আরো স্পষ্টভাবে জানান, পরবর্তী দালাই লামা হবেন কিনা তা নির্ভর করবে তৎকালীন পরিস্থিতি এবং তিব্বতী জনগণের ইচ্ছার উপর। তবে 2025 সালে 90 বছর বয়সে এসে
দালাই লামা ঘোষণা দেন পরবর্তী দালাই লামা নির্বাচন করা হবে। এই সিদ্ধান্ত নেবে তার অলাভজনক প্রতিষ্ঠান গাহদেন ফোড্রাং ট্রাস্ট। এ বিষয়ে অন্য কেউ হস্তক্ষেপ করতে পারবে না। লামার এই ঘোষণার পর তার অনুসারীরা কিছুটা স্বস্তি পান। কিন্তু চীন মনে করে দালাই লামার পরবর্তী পুনর্জন্ম নির্ধারণের পূর্ণ অধিকার চীনা সরকারের হাতে। তারা এটি জাতীয় সার্বভৌমত্ব ও ধর্মীয় নিয়ন্ত্রণের অংশ হিসেবে দেখে এবং 2007 সালের একটি আইন অনুযায়ী সব তিব্বতী ধর্মীয় নেতার পুনর্জন্ম চীনা সরকারের অনুমোদন ছাড়া বৈধ নয়। চীন সোনার কলস পদ্ধতি ব্যবহার করে দালাই লামা নির্বাচন করতে চায় যাতে নিয়ন্ত্রণ থাকে তাদের হাতে। অন্যদিকে বর্তমান দালাই লামা এই পদ্ধতির বিরোধিতা করে বলেছেন তার উত্তরসূরি নির্ধারণের অধিকার শুধু তার দপ্তরের। তিনি আরো বলেন, ভবিষ্যতের দালাই লামা জন্মাবেন এমন কোন দেশে যেখানে মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে, অর্থাৎ তিনি চীনের নিয়ন্ত্রণাধীন তিব্বতে জন্ম নেবেন না। যত সময় গড়াচ্ছে ইউক্রেনে নিজেদের অবস্থান শক্ত করছে রাশিয়া, আর এই অবস্থায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন অস্ত্র পেতে ট্রাম্প প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছে কিয়েভ। তবে সেই অনুরোধে সাড়া তো মেলেনি, উল্টো যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে পেন্টাগন। এমন পরিস্থিতিতে মার্কিন অস্ত্র পেতে কৌশলে পরিবর্তন এনেছেন জেলেনস্কি সরকার। মার্কিন অস্ত্র পেতে সহায়তা নিচ্ছে ইউরোপের। জেলেনস্কির এমন অভিনব কৌশলের কারণ কিয়েভে ট্রাম্প প্রশাসনের সামরিক সহায়তা বন্ধ করার পদক্ষেপ, যার ফলে মার্কিন প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টর এবং উচ্চ বিস্ফোরক আর্টিলারি রাউন্ড তারা পাচ্ছে না, যা এই যুদ্ধকালীন পরিস্থিতিতে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের জন্য উদ্বেগের কারণ। তাই ইউরোপকে ঢাল হিসেবে কাজে লাগিয়ে মার্কিন অস্ত্র চায় কিয়েভ, আর এতে সায় আছে ইউরোপেরও। কেননা সম্প্রতি নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপ, যে কারণে ব্যয় বৃদ্ধির সৃজনশীল উপায় খুঁজছে তারা, আর এটি হতে পারে সেই রকমই এক উপায়। কেননা এই পদক্ষেপের অংশ হিসেবে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ তাদের প্রতিরক্ষা বাজেট থেকে মার্কিন অস্ত্র কিনে তা ইউক্রেনে স্থানান্তর করার বিষয়টি খতিয়ে দেখছে, যা তারা ন্যাটোর নতুন প্রতিরক্ষা ব্যয়ের অংশ হিসেবে দেখাতে পারবে। যদিও এই সিদ্ধান্তের ব্যাপারে এখন পর্যন্ত প্রতিশ্রুতি দেয়নি কোন দেশ। এই পরিকল্পনার বিষয়ে অবগত এক ব্যক্তি সংবাদ মাধ্যম পলিটিকোকে জানিয়েছেন, ইউক্রেনে অস্ত্র হস্তান্তরগুলি যাতে মার্কিন সরকারের অনুমোদন সাপেক্ষে হয় সে ব্যাপারে বিশদ আলোচনা চলছে। এদিকে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমি দখল করতে সামরিক অভিযান শুরু করেছে রুশ সেনারা। ইতোমধ্যেই ক্রেমলিন ছিনিয়ে নিয়েছে শহরটির গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। অথচ এমন পরিস্থিতিতেও ট্রাম্প প্রশাসনের কাছ থেকে বাড়তি কোনো সাহায্য পাচ্ছে না জেলেনস্কি সরকার। তাই একরকম বাধ্য হয়েই মার্কিন অস্ত্র পেতে দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হয়েছে কিয়েভকে। আর তাদের হাতে যে এছাড়া আর কোনো বিকল্প ছিল না সেটা জানিয়েছেন এক ইউক্রেনীয় কর্মকর্তা। মার্কিন অস্ত্র পেতে জেলেনস্কি সরকারকে সবচেয়ে বড় যে বাধার বিষয়টি মাথায় রাখতে হচ্ছে তা হলো মার্কিন অস্ত্র ব্যবহারকারী দেশগুলোর উপর সাধারণত তা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে পেন্টাগন। বাইডেন প্রশাসনের সময় ব্রিটিশ সরকারকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র কিয়েভে পাঠাতে বাধা দেওয়া হয়েছিল, এতে মার্কিন যন্ত্রাংশ আছে এমন কথা বলে। তাই এখন ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় সে অনুমতি চায় ইউক্রেন। কেননা যুক্তরাষ্ট্রের তৈরি করা অস্ত্র পেতে সাধারণত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অথচ তাদের বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্রগুলো বাজারে সেরা, যা রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে। কিন্তু সমস্যা হলো 2022 সালে যুক্তরাষ্ট্র কিয়েভের জন্য 18টি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বিক্রির জন্য অর্থায়ন করলেও সেসব অস্ত্র এখনো বুঝে পায়নি কিয়েভ, আর কিয়েভের অনুরোধ মেনে নেওয়ার বিষয়ে শঙ্কা থাকছে। তবে আশার কথা হলো গত সপ্তাহে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে বৈঠক হয়েছে ট্রাম্পের। সেই বৈঠকে বরফ গলেছে, কিয়েভের প্রতি অনুভূতি জন্মেছে ট্রাম্পের। প্রেসিডেন্ট ট্রাম্প তাদের প্রতিরক্ষামূলক অস্ত্র কিয়েভে পাঠানোর ব্যাপারে নমনীয় হয়েছেন বলেই শোনা যাচ্ছে। বৈঠকের বিষয়ে ব্রিফ করা একজন ব্যক্তি এই বৈঠকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন তার কাছে মনে হয়েছে ট্রাম্প জেলেনস্কির সমস্যা উপলব্ধি করেছেন। বৈঠকে ট্রাম্প জেলেনস্কির প্রতি সহানুভূতিশীল ছিলেন বলেও জানান তিনি।
বৈঠকে ছিলেন এমন আরেকজন বলছেন, জেলেনস্কি ট্রাম্পকে যুদ্ধের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন এবং ভবিষ্যতে কিয়েভের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কি ধরনের সহায়তার প্রয়োজন হবে তা তুলে ধরেছেন। আর জেলেনস্কি ট্রাম্প বৈঠক নিয়ে সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান রজার উইকার বলেছেন, তিনি শুনেছেন জেলেনস্কি সামরিক সাহায্যের অনুরোধ পরিবর্তন করে এখন অস্ত্র কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এই রিপাবলিকান সিনেটর বলেন, আমাকে বলা হয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কির এখন অনুরোধ হলো যুক্তরাষ্ট্র থেকে কম আর্থিক সাহায্য এবং আমাদের কাছ থেকে বন্দুক এবং গোলাবারুদ কেনার জন্য ইউরোপীয় অর্থ ব্যবহার করার ক্ষমতা। জেলেনস্কির প্রতি ট্রাম্পের সহানুভূতির বিষয়টি যদি সত্য হয়, তাহলে একটা বিষয় পরিষ্কার, ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দর কষাকষিতে হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প। তাই এখন নতুন করে কিয়েভের প্রতি সহানুভূতিশীল হচ্ছেন তিনি। অবশ্য এমন আভাস মেলে ট্রাম্পের কথাতেও, যেখানে ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে ট্রাম্প জানান ইউক্রেন ক্ষেপণাস্ত্র বিরোধী ক্ষেপণাস্ত্র পেতে চায়। আমরা বলেছি দেখব কিছু সরবরাহ করতে পারি কিনা, তবে এগুলো পাওয়া যে খুব কঠিন সেটিও জানান ট্রাম্প। অবশ্য ইতিবাচক আলোচনা সত্ত্বেও মার্কিন অস্ত্র কেনার ব্যাপারে সম্প্রতি কোনো পদক্ষেপ দেখা যায়নি ইউক্রেনের। এদিকে আবার পেন্টাগন যুদ্ধাস্ত্র সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে জানিয়ে প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, মার্কিন অস্ত্রের মজুদ কমতে থাকায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা এবং সে কারণেই আংশিক স্থগিতের এ নির্দেশ। এদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য মার্কিনদের নতুন করে তহবিল সংগ্রহের প্রচেষ্টা ক্যাপিটাল হিলে থমকে গেছে। অথচ বছরখানেক আগে দেশটির আইন প্রণেতারা ইউক্রেনের জন্য একটি সহায়তা প্যাকেজ অনুমোদন করেছিলেন, যেখানে কংগ্রেস কিয়েভকে অস্ত্র সরবরাহ এবং মার্কিন অস্ত্রের মজুদ পুনরায় পূরণের জন্য $61 বিলিয়ন তহবিল অনুমোদন করেছিল। সেই সঙ্গে ইসরায়েল এবং প্রশান্ত মহাসাগরীয় অংশীদারদের জন্য $1 বিলিয়ন সহায়তা অনুমোদন করেছিল। আর সেই অস্ত্রের চালান গত সপ্তাহ পর্যন্ত পোল্যান্ডের মধ্য দিয়ে ইউক্রেনে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রশাসনের এক কর্মকর্তা, যা আরো কয়েক মাস স্থায়ী হওয়ার কথা ছিল। তবে হঠাৎ পেন্টাগন অস্ত্রের চালান বাতিল করার সিদ্ধান্ত নেওয়া নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। আর এই চালানের মধ্যে ছিল কামান, ছোট অস্ত্র, বিমান প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র। মার্কিন অস্ত্র পাওয়া নিয়ে যখন অনিশ্চয়তা বাড়ছে, তখন রিপাবলিকান কংগ্রেসের নেতারা ইঙ্গিত দিয়েছেন ইউক্রেন সম্পর্কিত তহবিল অগ্রাধিকার পাবে না। যদিও অনেকে আবার ভিন্ন কথাও বলছেন, তাদের চাওয়া ইউক্রেনের নিরাপত্তা সহায়তা বাড়াক ট্রাম্প প্রশাসন। এদিকে ইউক্রেনে মার্কিন সহায়তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় দেশগুলি সম্মিলিতভাবে সহযোগিতা করে যাচ্ছে ইউক্রেনকে। 2025 সালের প্রথম 3 মাসেই $23.5 বিলিয়ন সহায়তা করেছে তারা। বছরের শেষ নাগাদ অতিরিক্ত আরো $40.6 বিলিয়ন সামরিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট, যা তাদের এখনো রাশিয়ার সঙ্গে যুদ্ধে টিকিয়ে রেখেছে। তবে মার্কিন সহায়তা ছাড়া এই যুদ্ধে কতদিন টিকতে পারবে ইউক্রেন, সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আফগানিস্তানের তালেবান শাসিত সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। 3 জুলাই কাবুলে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে রুশ সরকারের এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানান রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি জিরনভ। এই সিদ্ধান্তকে সাহসী পদক্ষেপ বলে আখ্যা দিয়েছেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি বলেন, এই স্বীকৃতি ইতিবাচক সম্পর্কের নতুন অধ্যায়, পারস্পরিক সম্মান এবং গঠনমূলক অংশীদারিত্ব এর সূচনা। এটি অন্য দেশগুলোর জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে রাশিয়ার এই সিদ্ধান্ত। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তানে ইসলামিক আমিরাত সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দ্বিপাক্ষিক কার্যকর সহযোগিতার পথে গতি আনবে। জ্বালানি, পরিবহন, কৃষি ও অবকাঠামো খাতে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। সন্ত্রাস ও মাদক চোরাচালানের বিরুদ্ধে কাবুলকে সহযোগিতা অব্যাহত রাখবে রাশিয়া। এর আগে চীন, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান ও পাকিস্তান কাবুলে রাষ্ট্রদূত নিয়োগ দিলেও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কেউই। 2025 সালের এপ্রিলে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে সরিয়ে নেয় রাশিয়া। এর আগে 2023 সালের জুলাইয়ে তালেবানকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে মিত্র বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
2021 সালের আগস্টে ক্ষমতায় ফেরার পর থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি ও বিনিয়োগের জন্য চেষ্টা করে যাচ্ছে তালেবান সরকার, যদিও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তারা আন্তর্জাতিকভাবে সমালোচিত। 2022 সালে তালেবান সরকারের সঙ্গে প্রথম আন্তর্জাতিক অর্থনৈতিক চুক্তি করে রাশিয়া, যার আওতায় আফগানিস্তানে তেল, গ্যাস ও গম রপ্তানির সিদ্ধান্ত হয়। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।